নমস্কার, করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রত্যেকেই আমরা জানি যে ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়েছে এবং আজকে এই মুহূর্তে সকলের নজর হচ্ছে বাজেট অধিবেশনের দিকে এবং বাজেট অধিবেশনের ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আমরা ঘোষণা করতে শুনলাম যে একদম ৩৫,০০০ কোটি টাকা কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ৫৪,০০০ কোটি টাকা কিন্তু স্বাস্থ্যক্ষেত্রেই বরাদ্দ করা হয়েছে। এই কথাটা এই জন্য বলার তার কারণ হচ্ছে যেহেতু ভ্যাকসিনেশনের কাজ চলছে এবং পাশাপাশি আজ থেকে কিন্তু ১০০% আসন সংখ্যা দিয়ে সিনেমা হলগুলি চালু হয়ে গেল সমগ্র দেশের ক্ষেত্রে। তো একদিকে যেমন স্বাভাবিকত্ব জীবনে আমরা যাচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু ভ্যাকসিনেশনও চলছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের সমানভাবে সচেতনতার জায়গা বলতে পারি যে আমরা দেখছি মানুষ এগিয়ে আসছে স্বতঃস্ফূর্তভাবে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু একটা ভয় ভীতি তৈরি হচ্ছে। সমস্ত নিয়ে আজকে থাকছে আমাদের আলোচনা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ডক্টর রাজদীপ সাহা। অনেক অনেক স্বাগত ডক্টর সাহাকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা এই মুহূর্তে কথা বলতে যারা কোভিডের সিচুয়েশনে যারা ভ্যাকসিন নিয়েছেন তারাও আজকে ফোন করুন। আমি বলবো যারা ভ্যাকসিন নেননি, মানে আম জনতার ক্ষেত্রে যখন ভ্যাকসিনেশন স্টার্ট হবে তখন তাদের ভেতরে কি চিন্তা ভাবনা কি প্রশ্ন জমা হয়েছে তার জন্য আপনারা ফোন করুন। আমাদের সরাসরি কথা বলা ফোন নাম্বার স্ক্রিনে দেখুন যাচ্ছে 6292242339 6292242340 এই নাম্বারে ফোন করুন। ডক্টর রাজদীপ সাহা রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একদম সরাসরি ডক্টর সাহার কাছে যাবো যে আমি একদম এখনই খবর বললাম, মানে এক্ষুনি যে নিউজটা আমরা পেলাম আজকে বাজেট অধিবেশনে যে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে ভ্যাকসিনের জন্য এবং ভ্যাকসিনেশন চলছে, কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন ভীতি না ভ্যাকসিন নিস্তার করোনা থেকে, এটা একটু আমাদের ক্লিয়ার হওয়া খুব জরুরি। দেখুন, যে সমস্ত ভ্যাকসিনগুলো এখন এসছে, এখন চলছে যেটা খুব ইম্পর্টেন্ট কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু অনেকে এখনও পর্যন্ত ভীতি। কেন, কী ব্যাপার ডাক্তারবাবু, ভ্যাকসিনটা নেব কি নেব না? এক নম্বর, নেওয়ার পরে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে কি করব। এখন দেখুন, এই ভ্যাকসিনটা যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে খুবই সেফ ভ্যাকসিন। আমাদের ভাইরাসের গায়ে যে একটা স্পাইক প্রোটিন আছে সেটাকে আমরা একটা অ্যাডেনো ভাইরাস ভেক্টরের মধ্যে ঢুকিয়ে সেটাকে ইনজেক্ট করছে। তার ভিতরে নানা রকমের রাসায়নিক জিনিস আছে, সেগুলি নিয়ে একটা ভ্যাকসিনটা তৈরি হয়েছে। এইবারে এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন, পেশেন্টটা কী করছে, এই যে ডাক্তারবাবু আমাদের ধরুন অ্যালার্জি আছে, একটা মাথা সবারই আছে যে এই ভ্যাকসিনটা যাদের অ্যালার্জি থাকে তাদের দেওয়া যায় না। কিন্তু আবার যে সমস্ত কোশ্চেন আমাদের কাছে উঠে আসছে সে হচ্ছে ডাক্তারবাবু আমাদের ডিমে অ্যালার্জি, বেগুনে অ্যালার্জি, এই খাবারে অ্যালার্জি, তাদেরকে আমরা ভ্যাকসিন নিতে পারবো? স্পষ্ট বলা হয়েছে যে এই ভ্যাকসিনটা কোভ্যাক্সিন, আমাদের যেটা কোভিশিল্ড যেটা চলছে এখন, সেটা কিন্তু অনেকটাই সেফ। আর এই যে এর ভিতরে যে সমস্ত আছে ইনগ্রিডিয়েন্টস, তাতে যদি কেউ অ্যালার্জেন থাকে বা অ্যালার্জিক থাকে তাদেরকে বলা হচ্ছে সেটা আপনি নেবেন না। কিন্তু তার আগে কিন্তু অবশ্যই আমরা বারবার পেশেন্টদের বলি ডাক্তারবাবু পরামর্শ নিন, ডাক্তারবাবুই বলে দেবেন যে আপনি সেই ভ্যাকসিনটা নিতে পারবেন কি পারবেন না। এই দু তিনটে ব্যাপারে ব্যাপারটা এখনও পর্যন্ত ভীতিপ্রদ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন অনেক অংশে কিন্তু ভ্যাকসিন প্রয়োগ হয়েছে এবং আমাদের ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে, আজ হয়ে ১ ফেব্রুয়ারি, 15 দিন, আমাদের সেকেন্ড ডোজটা কিন্তু চলে আসলো। মনে রাখতে হবে, আবার এটাও হয়তো প্রশ্ন আর কিছুদিন পর আমাদের কাছে আসবে, ডাক্তারবাবু ফার্স্ট ভ্যাকসিনে যে সেকেন্ড ভ্যাকসিনটা নেব কী দরকার? এখন ব্যাপারটা হচ্ছে কি, এটি বলা হয় ধরুন একটা ফার্স্ট ডোজটা নিলেন, সেকেন্ড ডোজ যদি আপনি নেন 4 to 6 উইকস অ্যাপার্টে দূরত্বে, তাহলে কিন্তু আপনার টোটাল আপনি ইমিউন হয়ে যাবেন সেই কোভিড-19 এগেনস্টে। একটা নিলেন কিন্তু আপনি পার্শিয়ালি ইমিউন। এবার চলে আসে হচ্ছে ভয়টা কোথায়, এর কিছু কমপ্লিকেশান যেগুলো বলাই আছে আমাদের সাইটে, সিডিসি সাইট বা ডব্লিউএইচ সাইটে, যে কিছু প্রবলেম হয় ভ্যাকসিন দেওয়ার পরে, যেটা আমাদের অন্যান্য ভ্যাকসিনের কিন্তু মতোই, যেমন যে জায়গায় ইঞ্জেকশনটা দিচ্ছি সেই জায়গাটা ফুলে থাকতে পারে, ব্যথা থাকতে পারে 1 দিন 2 দিন, জ্বর আসতে পারে। আরেকটা খুব কমন যেটা অনেকেরই হচ্ছে সেটা হচ্ছে টায়ার্ডনেস। অবশ্যই এটা কিন্তু যেদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেদিন থেকে পরের দিন পর্যন্ত একটা টায়ার্ডনেস থাকছে। এই 3-4টের মধ্যে কমপ্লিকেশান, এগুলি কিন্তু আপনি যদি বেশি করে একটু জল খান আর একটু প্যারাসিটামল ট্যাবলেট এগুলি কিন্তু খেলেই আপনার কিন্তু এই প্রবলেমগুলি কেটে যাবে। সুতরাং আমি মনে করি এখনও কিন্তু প্যান্ডেমিক আমাদের এখান থেকে, দেশ থেকে, আমাদের রাজ্য থেকে যায়নি। সুতরাং কোভিড ভ্যাকসিন যেটা এখন চলছে কোভিশিল্ড, সেটা নিয়ে নেওয়া অত্যধিক প্রয়োজন, অত্যাবশ্যকীয়। একটুখানি পরিসংখ্যানটা বলে দিই। গতকালের যে পরিসংখ্যান আমাদের কাছে রয়েছে, যে দেশে 13,052 জন
নতুন করে আক্রান্ত হয়েছে কিন্তু করোনাতে। কারণ আমরা অনেক সময় ভাবছি যে করোনা বোধহয় আমাদের ছেড়ে চলে গিয়েছে, ভ্যাকসিনেশন স্টার্ট হয়েছে মানে করোনা নেই, এরকম একটা কিছু ধারণা আমাদের মধ্যে রয়েছে। কিছু মানুষ এমন কথাও বলছেন, আমরা চলাফেরার ক্ষেত্রেও শুনছি। সেক্ষেত্রে আমি পরিসংখ্যানটা বলছি, সুস্থতার হার কিন্তু 13,965, মৃত্যু হয়েছে 127 জনের। আর সুস্থতার হার বাড়ছে ডেফিনেটলি, কিন্তু তা বলে যে একেবারে করোনা মুক্ত হয়ে গেছি আমরা, করোনা মুক্ত বিশ্ব হয়ে গেছে তা কিন্তু একদম না। কারণ এই কথাটাও জানা দরকার যে সম্প্রতি কেরল সরকার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। কেরল সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তাদের রাজ্যকে আরও কোভিড সিচুয়েশন থেকে বার করে আনার জন্য নতুন যে স্ট্রেন, সেই ক্ষেত্রেও তারা কিন্তু অনেক কঠিন বিধিনিষেধ রেখেছে এবং এখনও কিন্তু সেই দূরত্ব মেনটেন করা বলুন, মাস্ক পরিধান বলুন, সেটা কিন্তু মেনটেন্স করছে আমাদের রাজ্যের ক্ষেত্রে, যেটা এখনও কিন্তু আমরা রাজ্য প্রশাসন চেষ্টা করছে, কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকেই কিন্তু উদাসীন রয়েছি। এই জায়গায় আমি একটুখানি বলবো ডক্টর শাহকে, সেটা হচ্ছে যে এই যে মানুষ এখনও একসাথে চলছে, ঘেঁষাঘেঁষি করে চলছে, অনেকে মাস্ক পরছেও না, বলছেন ভুলে যাচ্ছি, বাড়িতে ফেলে দিয়ে এসেছি, রাস্তায় পড়ে গেল, এখনও তো এই বিষয়গুলো দেখা দিচ্ছে। এইটাতে কতটা রিস্ক ফ্যাক্টর থাকছে? কারণ তারা ভাবছে ভ্যাকসিন তো নিচ্ছি, তাহলে আর কি দরকার রয়েছে এগুলো করার? রিস্ক ফ্যাক্টর থেকেই যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত পৃথিবীর কোনো ভ্যাকসিন নেই যেটা কিনা বলে দিতে পারবে যে আপনি 100% নিরাপদ, যার এগেনস্টে আপনি নিচ্ছেন, যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার এগেনস্টে আপনি ভ্যাকসিনটা নিচ্ছেন, সে আপনি ভ্যাকসিনটা একদম 100% নিরাপদ, সেটা কিন্তু কেউ বলছে না। দেখা গেছে, আমরা একটা সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, ছোটোবেলায় সবাইকে একটা BCG ভ্যাকসিন দেওয়া হয় টিবির এগেনস্টে, কিন্তু তাই বলে কি পরবর্তীকালে বড় টিবি হয় না? হয়। অনেকেরই তো মিজলস হয়, মাম্পস হয়, সব হয়, কিন্তু তাদের কিন্তু ছোটোবেলায় একটা করে ভ্যাকসিন নিয়ে থাকে। সুতরাং ভ্যাকসিন নিচ্ছি খুব ভালো, আমাদের আরও এটাকে যাতে না হয় আরও প্রমোট করতে হবে যে আপনারা সবাই ভ্যাকসিন নিন। তার সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নেওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্তগুলি বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে WHO, সেগুলি কিন্তু মেনে চলতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, আর আমাদের যেটা একজন থেকে আরেকজন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা। যদি এই একসঙ্গে তিনটে জিনিস, তার সঙ্গে ভ্যাকসিন, তাহলে কিন্তু আমার এই ভাইরাসটাকে আমরা আগামীকালে আর হয়তো 1 বছরের মধ্যেই আমাদের এখান থেকে প্যান্ডেমিকটা সিচুয়েশনটা আমরা ওভারকাম করতে পারবো। একদম। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি মুক্তা সেনগুপ্ত বলছি ঠাকুরপুকুর থেকে। আচ্ছা বলুন। হ্যাঁ, আমার এই মানে আমি ভ্যাকসিনটা নিতে পারবো কিনা সেটা আর কি বলছি। আমার হার্টের প্রবলেম আছে, ঠিক আছে, মানে আমার ভাল্বে মানে 3টে ভাল্ব আমার নষ্ট আছে, ব্লক আছে, তাই তো? হ্যাঁ। তো সেই জন্য আমি নিতে পারবো কিনা সেটা একটু যদি বলেন। আচ্ছা ঠিক আছে, শুনতে এবারে থাকুন। তাহলে আমার জানতে হবে কি। মেডিসিন চলছে, ঠিক আছে, মানে অল টাইম মেডিসিনের উপর দিয়ে আপনার বয়স কত? 54। 54। আপনি শুনতে থাকুন, বলছেন না তো। তাহলে আমরা জানতে হবে যে এই যে আমাদের কোভিশিল্ড ভ্যাকসিনটা দেওয়া আছে, তার কন্টেন্ডিকেশন মানে কাকে কাকে দিতে পারবো না। 1 নম্বর, যাদের বয়স 18 বছরের কম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা প্রেগনেন্ট, ব্রেস্ট ফিডিং করছে মাদার, আর তার সঙ্গে যাদের এই যে ইনগ্রিডিয়েন্টসে অ্যালার্জি থাকে, তাদের ক্ষেত্রে আমরা দিতে পারবো না। সুতরাং এনার যে বয়সটা মানে এনার যে 54 ইয়ার্স, তার সঙ্গে হার্টের প্রবলেম আছে, অবশ্যই যদি আপনি ভ্যাকসিনটা নেন তাহলে সুবিধাটা কী হবে, তাহলে হচ্ছে আপনার যে একটি বলা যে এই যে ভ্যাকসিনটা কেন দিচ্ছি আমরা, দিচ্ছি হচ্ছে যে কমপ্লিকেশন যেগুলো হচ্ছে কোভিড-19-এর, যে আমাদের ফুসফুসে নানা রকমের নিউমোনিয়া হচ্ছে, ফুসফুসের লাং ফাইব্রোসিস হচ্ছে, সেটা কিন্তু কমাবে। কিন্তু আমাদের 100% বলতে পারবো না যে এটা হবে না কোভিড-19। সুতরাং আমাদের আমাদের আদার যে ভ্যাকসিনেশন, এটাও কিন্তু এই কমপ্লিকেশনগুলি কমায়, এই কোভিড-19 ভ্যাকসিন। সুতরাং আমরা বলবো আপনি এই 54 বছর বয়সে আপনার যদি হার্টের রোগ থাকে, আপনি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা 2 ডোজ নিয়ে নিন। ডক্টর সাহেব, এই যে আপনি বললেন যারা অ্যালার্জিটিক, এবং আমরা তো এরকম দেখি যে অনেক সিভিয়ার কেসেস দেখা যায় এক্ষেত্রে, তো তারা যখন ভ্যাকসিনেশন, তাদের একটা টেনশনের জায়গা তৈরি হচ্ছে যে ভ্যাকসিনটা নেব কি নেব না। আপনি অলরেডি বললেন যে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে না নেওয়াই বাঞ্ছনীয়। তো তার পরিবারে হয়তো কোনো এজেড পার্সন রয়েছে, কিন্তু তিনি যদি ভ্যাকসিন না নেন, তাহলে আগামী দিনে তো ওই পরিবারটা সিকিউরড রইল না বলে কি বলা যায়? অবশ্যই, যদি একজন না নেন তো অবশ্যই তার যদি ইনফেকশন হয়ে থাকে, কিন্তু কখনোই বলা নেই যে ভ্যাকসিন নিলে যে টোটালি কোভিড-19 আরেকজনের হবে না। সুতরাং যদি একজন পরিবারে না নিয়ে থাকেন, তাহলে কিন্তু একজনের থেকে আরেকজনের ইনফেকশন হতেই পারে। আর অ্যালার্জেন কি, ওই যে আমার যে ভ্যাকসিনটা, যেটা আমার কোভিশিল্ডের মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস, সে তার এগেন্স্ট যদি অ্যালার্জি থাকে, সেগুলো একটু অনেকেই বলা হচ্ছে পড়ে নিতে, বা এখন অনেক গুগলেও চলে এসছে যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, আর তাদের এগেন্স্ট যদি অ্যালার্জি থাকে তাদের ক্ষেত্রে। কিন্তু এই যে রুটিন যে অ্যালার্জিগুলি, ধরুন একটা ডিম, চিংড়ি, ইলিশ মাছ, এগুলো কিন্তু এটা কন্ট্রাইন্ডিকেশন নয়।
আচ্ছা, তার মানে সাধারণ যে অ্যালার্জি যাদের রয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা আসছে না, কিন্তু যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন অতিরিক্ত পরিমাণে, যারা ইনসুলিন অলরেডি নিয়েছে, ইনসুলিনের ওপরেই যারা রয়েছেন থাকছেন, তাদের জন্য কি এই ভ্যাকসিন সঠিক? এটা তো একদম সেফ ভ্যাকসিন, কোনো প্রবলেমই না। এটা তো একটা ডিএনএ ভ্যাকসিন, ভেক্টর ভ্যাকসিন, কোনো অসুবিধা করবে না। কখন ধরুন একটা ডায়াবেটিক পেশেন্ট হোক বা যারা কিডনির পেশেন্ট, তারা হাত থেকে ইমিউনো কম্প্রোমাইজড, তাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাদের ক্ষেত্রে পরেই আপনারা লাইভ যে ভ্যাকসিনগুলি সেগুলি নেবেন না। কিন্তু এরা একটা ডিএনএ ভ্যাকসিন, যেটা কিনা অ্যাডিনো ভাইরাসের ভিতরে একটা ভাইরাসের স্পাইকটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ইট ইজ ভেরি সেফ, নিতে পারেন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, কোনো অসুবিধা হবে না। কিছু কিছু ক্ষেত্রে ডক্টর শাহ, যেমন আমরা দেখছিলাম যে কোভিশিল্ডের ক্ষেত্রে কিন্তু কিছু এরকম খবর আসছিল যে সাইড এফেক্ট হচ্ছে, স্বাস্থ্যকর্মীদের যেহেতু দেওয়া হচ্ছে, বেশ কিছু স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে কিন্তু এমন খবর আমরা পেয়েছি। যদিও তাদেরকে অবজারভেশনে, প্রত্যেকটাই ক্ষেত্রেই আমরা দেখছি যে আফটার ভ্যাকসিনেশন কিন্তু অবজারভেশনে রাখা হচ্ছে, তার মধ্যে কিন্তু এ ধরনের খবর আসছে। এইটি কেন হচ্ছে বা হতে পারে, আগামী দিনে কতটা আসবো? বন্ধু রয়েছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি আমার স্ট্রিট থেকে পল্লবী সেন বলছি। একটু জোরে বলবেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমার স্ট্রিট থেকে পল্লবী সেন বলছি। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি আমি সুগারের পেশেন্ট, আমার 53 ইয়ার ওল্ড। হ্যাঁ তা আমার লিভার সিরোসিসও আছে, তো এমনি নিয়মিত ওষুধ খাই। তা এই ভ্যাকসিনটা কি আমি নিতে পারবো? আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শুনতে থাকুন, আপনি বলছেন। আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন এই সিরোসিস বা আপনার যে অন্যান্য সমস্যাগুলি, তার কাছে একবার দেখাতে হবে বা তাকে একটা ফোনে জিজ্ঞেস করুন যে নিতে পারবেন কি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমি কিছুক্ষণ আগে যে কন্ট্রাইন্ডিকেশনগুলি বললাম, সেগুলো শুধু 3-4টে কন্ট্রাইন্ডিকেশন আছে, মানে আপনি ওইগুলি নিষেধাজ্ঞা, ওগুলি হলে আপনি নিতে পারবেন না। ব্যতি থেকে আপনি কিন্তু যা যা কন্ডিশন যেগুলি আছে, কারণ এই ভ্যাকসিনটা এসছেই তাদের জন্যে যারা কিনা, যাদের বয়স 65 বছরের বেশি, তার সঙ্গে সঙ্গে কোমরবিডিটি আছে, তাদেরকে বাঁচানোর জন্য। সুতরাং এই কোভিড-19 হলেও তাদের যেন কোনো কমপ্লিকেশন না হয়। সুতরাং আপনি যেটা বলবো, ডাক্তারের পরামর্শ নিন, পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা প্রয়োগ করুন। একদম, যে প্রশ্নটা করেছিলাম যে কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এরকম সাইড এফেক্ট দেখতে পেয়েছি, কারণ আমরা খবরের সেগুলো দেখিয়েওছি। এখন যেটা ভ্যাকসিন নেওয়ার পরে যে মেজর সাইড এফেক্টটা হচ্ছে খুব কমনলি জ্বর, আর তার সঙ্গে সঙ্গে যে জায়গায় ইঞ্জেকশনটা ব্যথা থাকছে, কারো কারো 2 থেকে 3 দিন, কারো কারো ক্ষেত্রে 1 দিন। এখন সেটা যে কোনো ভ্যাকসিনেশনের জন্যই হতে পারে। নানা রকমের আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হয়, ইন্টারলিউকিনস তৈরি হয়, সেখান থেকে একটা জ্বর আসতেই পারে। সেটা কিন্তু এমন জ্বর নয় যে অনেক দিন ধরে থেকে যাচ্ছে। এটা কিন্তু সিম্পল প্যারাসিটামল একটা 650 বা বাচ্চাদের ক্ষেত্রে 500, আর আমার এটা এমনিতেই 18 ইয়ার্সের দেওয়া যায় না নিচে, হ্যাঁ 500 বা 650, এরকম দিলে সাফিসিয়েন্ট 1 নম্বর। আর বেশি করে জল খাওয়া, এগুলোর ক্ষেত্রে কিন্তু এইটা কমে যাবে। এখন কখন আমি ডাক্তারবাবুকে দেখাবো? ধরুন একটা ভ্যাকসিন নিয়েছি, জ্বর কমছে না, আর তার সঙ্গে সঙ্গে আমরা আসছি একটা জাস্ট ফোন নিয়ে, আমরা আসছি এই প্রসঙ্গে। হ্যালো। হ্যালো, আমি নমস্কার, দুর্গাপুর থেকে ডালিয়া চ্যাটার্জি বলছি। কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছি। বলুন। আচ্ছা, আমার হাজবেন্ডের মানে অ্যাজমা আছে, উনি রেগুলার ইনহেলার নেন, আর ওনার কোলেস্টেরলও আছে, উনি রেগুলার ওষুধ খান। তো সেক্ষেত্রে উনি কি ভ্যাকসিনটা নিতে পারবেন? অবশ্যই, ঠিক শুনতে আছে। থাকুন। উনি একটা অ্যাজমা পেশেন্ট, উনি ইনহেলার নিচ্ছেন, কন্ট্রোলড আছে, তার সঙ্গে সঙ্গে আপনি তার সঙ্গে সঙ্গে কোলেস্টেরলের ওষুধ খাচ্ছে, কোনো অসুবিধা নেই, উনি দিতেই পারেন। তবে যাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিন, উনি বেস্ট গাইড আপনাকে বলে দেওয়ার জন্য যে ভ্যাকসিনটা নেবেন কি নেবেন না। আর অবশ্যই ভ্যাকসিনটা একটা ডোজ নিলে 4 to 6 উইক্সে একটা সেকেন্ড ডোজটা মাস্ট, কিন্তু সেকেন্ড ডোজটা আপনার নিতে হবে। যেটা বলছিলেন ডক্টর শাহ, যে আমাদের ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে যে পরামর্শ চিকিৎসকের ক্ষেত্রে কাছ থেকে, এবার হচ্ছে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কোন ব্যাপারটা, পরামর্শটা হচ্ছে 1 নম্বর হচ্ছে যখন আপনি ভ্যাকসিনটা নেবেন, কিছু কিছু পরামর্শ দিতে হয় যে আপনি কি যে প্রবলেম হতে পারে। যেমন একটা কি, যে যখন দেওয়া হয় একটা অবজারভেশন রুমে রাখা হয় পেশেন্টকে, দেওয়ার পরে 1/2 ঘন্টা অবজারভেশনে রেখে কোনো নোটিশ করা হয় যে কোনো অ্যাকিউট কিছু হচ্ছে নাকি। ধরুন যা হবে 30 মিনিটসের মধ্যেই, ধরুন একটা জায়গাটায় ফুলে যেতে পারে, চুলকাতে পারে, আর তার সঙ্গে সঙ্গে শ্বাসকষ্ট হতে পারে, সেটা কিন্তু একটা অ্যাকিউট রেসপন্স। তখন কিন্তু আমাদের একটা টিম আছে, সেই টিমটাই কিন্তু রেসপন্স করবে তাড়াতাড়ি পেশেন্টকে বাঁচানোর জন্য। এবারে কখন আমি ডাক্তারবাবুকে দেখাবো? ডাক্তারবাবু তখনই দেখাবো ধরুন এই ব্যথাটা, যে জায়গাটা ইঞ্জেকশনের জায়গাটা ফোলা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, 24 আওয়ার্সে 48 ঘন্টা আরও বেড়ে গেল, জ্বর কমছে না, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নিন, ডাক্তারবাবু বেস্ট গাইড তার ট্রিটমেন্ট করার জন্য।
এই যে মানে লিঙ্গার করা ফিভারটা বা যন্ত্রণা বেড়ে যাওয়া, এইটা কি, যেহেতু আমরা জানি যে আমাদের এই কোভিড সিচুয়েশনের মধ্যে দ্রুততার সঙ্গে কিন্তু ভ্যাকসিন আনার একটা প্রচেষ্টা থেকে কিন্তু এই ভ্যাকসিনের আসা, তো সেইখানে মানে ট্রায়াল অ্যান্ড এররের জায়গাটা অনেকটাই নেই অলমোস্ট বলা যেতে পারে, সেইটাকে আগামী দিনে ক্ষতি করতে পারে? দেখুন, আপনি যে কোনো একটা একটা টিটেনাসের টক্সাইড ভাবুন, ওটাও কিন্তু নিলে হাতে কিন্তু অনেক ব্যথা থাকে, অনেকের রেসপন্স হয়। শুধু সেটা বলবো, এটা জাস্ট লাইক সেরকমই একটা ভ্যাকসিন, অনেকের ক্ষেত্রে হচ্ছে আর অনেকের ক্ষেত্রে হচ্ছে না। আমি এটাই বলবো না যে 100% লোকের থেকে জ্বর হচ্ছে বা গা ব্যথা হচ্ছে বা জায়গাটাকে ইনজেকশন সাইডে একটা সোয়েলিং হচ্ছে, তা নয়। কিছু কিছু লোকের আছে, আবার কিছু কিছু লোকের হচ্ছেও না। সুতরাং এটা হচ্ছে একটা কমন, হতেই পারে না হতে পারে এরকম একটা ব্যাপার, কিন্তু অবশ্যই হলে একটা সিম্পল ওষুধ খেলে কমে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ডক্টর সাহেব, ভ্যাকসিন আমাদের এই ফার্স্ট ডোজ নেওয়ার পরে মানুষের মধ্যে একটা এরকম বিষয় এসছে যে ফার্স্ট ডোজ, কিছু ক্ষেত্রে আমরা এরকম প্রশ্ন পাই, গতদিনও পেয়েছি, যে ফার্স্ট ডোজ নেওয়ার পরে কি আমরা সেফ হয়ে গেলাম, আমরা সিকিউরড হয়ে গেলাম? না, একদমই না। এইমাত্র বললাম ফার্স্ট ডোজ ফরওয়ার্ড বাই সেকেন্ড ডোজ, এই দুটো যদি আমি দুটো ডোজ নিই তাহলে কিন্তু আমাদের বডিতে সাধারণত দুভাবে একটা ভাইরাস এন্ট্রিকে আটকায়। একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে অ্যান্টিবডি মিডিয়েটেড। সুতরাং আমরা এই দুটোকে যদি একসঙ্গে আমি পেতে চাই ভালোভাবে ধ্বংস করার জন্য, ভাইরাসটার এগেনস্টে প্রিভেনশনের জন্য, তাহলে আমাকে সেকেন্ড ডোজ মাস্ট। প্রথম ডোজ নিলে একটা জাস্ট ইমিউন বুস্টার বলে, কিন্তু ফরওয়ার্ড বাই আমি যদি সেকেন্ড ডোজ নিই তাহলে কিন্তু ভালোভাবে এই ভাইরাসটাকে এগেনস্টে আমি প্রিভেনশন করতে পারবো। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, শঙ্কর দাস। আচ্ছা বলুন। আচ্ছা, আমি বলতে চাইছি যে আমি চণ্ডীপুর হসপিটালে ভর্তি ছিলাম, জানেন। হ্যাঁ, কিসের জন্য? বর্তমান- কোভিডের জন্য? বর্তমান আমার এখন 3 মাস আগে ছিলাম, আমি এখন ভালো আছি। তবে এই অল্প 4-5 দিন হলো একটু ঠান্ডা মতো লেগে গেছে বলে মনে হয়, আর একটু সর্দি মতো হয়েছে। টেম্পারেচার 98-99 এর মধ্যে থাকে 4-5 দিন হলো। হ্যাঁ, মানে আপনার কোভিড হয়েছিল? আগে করোনা হয়েছিল আপনার? হ্যাঁ, মনে হয় করোনা হয়েছিল, চণ্ডীপুর হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ, মানে ডাক্তাররা তো নিশ্চয়ই বলেছেন, ডায়াগনোসিস করেছেন, তো এখন আপনি সুস্থ, তাই তো? হ্যাঁ, সুস্থ আছি, কিন্তু মনে হয় কি ঠান্ডা লেগেছে নাকি, আমি একটু ডাক্তারবাবুর সঙ্গে বলবো আর কি। মানে একটু সর্দি মতো হয়েছে, আর টেম্পারেচার ওই 98-99 থাকছে। আমি প্যারাসিটামল খাচ্ছি, আর একটু ডাক্তারবাবুকে দেখে একটু অ্যান্টিবায়োটিক দিয়েছে আর কি। ঠিক আছে, এবারে আপনি শুনতে যেটা থাকুন। করেছেন ঠিকই করেছেন, ডাক্তারবাবুর পরামর্শ নিয়েছেন। এবার যে ডাক্তারবাবু মনে করেন যে আপনাকে কোভিড-19 টেস্ট করাবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার হচ্ছে অনেকেরই কোশ্চেন আছে যে আমার কোভিড-19 হয়ে গেছে, এরপরে আমি কদিন পরে ভ্যাকসিনটা নেবো, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেখানে আমরা বলি হচ্ছে মোটামুটি 8 সপ্তাহ থেকে 12 সপ্তাহ, মানে 3 মাসের মধ্যে আপনি ভ্যাকসিনটা নিলে একদম সেফ, ভ্যাকসিনটা ভালো কাজ করবে এবং আপনার বডিতে কোভিড-19 এগেনস্টে একটা ভালো রকমের একটা প্রিভেনশন তৈরি হবে। ডক্টর শাহ, এই যে আস্তে আস্তে স্বাভাবিকত্ব জীবনযাপনে আমরা আসছি এবং খুব ভালো কথা, আগামী দিনে আমাদের কেন্দ্র টু স্টেট সব ক্ষেত্রেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া হচ্ছে সাধারণ মানুষকে সুস্থ করার ক্ষেত্রে, বিশ্ব থেকে দেশকে একটা সুস্থ জীবন দেওয়ার ক্ষেত্রে। ভ্যাকসিন, এই যে কোভিশিল্ডের পরে কোভ্যাক্সিনের এন্ট্রি, এবং মানুষ অনেক উচ্ছ্বসিত, স্বাভাবিকভাবে তারা কতটা আসবে? কারণ এজেড পার্সন যারা রয়েছে, কোন এজ পর্যন্ত তারা নিতে পারেন? কারণ অনেকে আছে আমাদের 80 ঊর্ধ্ব রয়েছে, 100 বছরের মানুষও কিন্তু এখনো বেঁচে রয়েছে ঈশ্বরের কৃপায়, তো তারা কি আদৌ কোভ্যাক্সিন বা কোভিশিল্ড নিতে পারে? আসবো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে শিলা চক্রবর্তী বলছি। আচ্ছা বলুন। আমি বলছি কি, আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই বাড়িগুলির করোনা হয়েছে, তাহলে আমার এখন কি করা উচিত? মানে আপনার বাড়িওয়ালার? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুনতে যেটা থাকুন। করা উচিত সেটা আমরা আগে বহুবার বলেছি যে 1 নম্বর হচ্ছে ওই যে ব্যক্তির করোনা হয়েছে তার সংস্পর্শে আপনি আসবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নিজের যে সমস্ত হাতটা ভালো করে সাবান দিয়ে ধোয়া, মাস্ক পরা, আর হচ্ছে বাড়ির আশেপাশে জায়গাটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে রাখা, কারণ ওই কমন প্যাসেজ যেগুলি আছে সেগুলোকে পরিষ্কার করে দেওয়া। আর ওই যে পেশেন্টের যার করোনা হয়েছে, কোভিড-19 হয়েছে, তাকে একটু পর্যবেক্ষণ করা, সে ঠিকঠাক করে ট্রিটমেন্ট করছে নাকি, সেটাও একটা ভালো একটা হেল্পফুল হবে ওই পেশেন্টের ক্ষেত্রে। আপনাকে দুটো কাজে একসঙ্গে করতে হবে, নিজের প্রোটেকশন, তার সঙ্গে পাশের যে নিচে যারা হয়েছে তার একটু খেয়াল খবর রাখা।
একদম যে প্রশ্নটা করেছিলাম ডক্টর শাহ, যে যারা মানে এজের হ্যাঁ, বিষয়টা খুব এবার হচ্ছে জরুরি যখন আমাদের জানা। এই ভ্যাকসিনটা আসলো কোভিশিল্ড তখন গাইডেন্স বলিয়ে দিয়েছিল প্রথমত যারা ফ্রন্টলাইন ওয়ার্কার পাবে, তারপরে কারা পাবে, তারপরে হচ্ছে যারা কিনা 50-এর বেশি মানে 65 বা 70 তাদের সঙ্গে যাদের কোমোবিলিটি আছে, তারপরে কারা পাবে 50-এর কম কিন্তু কোমোবিলিটি আছে, তারপরে হচ্ছে জেনারেল পপুলেশন। এইভাবে আমরা কিন্তু যখন এগোই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টোটাল আমার পপুলেশনকে কভার করতে পারবো আর হিউজ মাস ভ্যাকসিন প্রোডাকশনও হয়ে যাবে ওই সময়তে। সুতরাং প্রত্যেকটা লোক যারা কিনা আগ্রহী তারা নিতে এই ভ্যাকসিনটা তারা কিন্তু এটা লাভপ্রদ হবে, কোনো অসুবিধা নেই। হ্যালো, হ্যালো ম্যাডাম, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার। আমি জোড়াবাগান থেকে বিবেকানন্দ সাহার কথা বলছি। হ্যাঁ বলুন বলুন। আমার প্রশ্ন করে ডাক্তারবাবুকে যে আমার খুব হাই প্রেশার, বয়স কত আমার আপনার? সুগার আছে। হ্যালো, আমার সুগারও আছে। আপনার বয়স এই কত? সুগার আমার বয়স 69। আচ্ছা, সুগার আছে। সুগার আমার এই 308 মাসে। এই কিছুদিন হয় বন্ধ করিনি, মানে এই লাস্ট সুগার হয়েছিল 308 মাসে। তা আমি কি সাইলেন্সকে বলতে পারি আমি কিছু ঠিকানা নেবো কি নেবো না? দেখুন, শুনতে আপনার থাকুন। যেটা বললেন আপনার প্রেশারটাও কন্ট্রোলে নেই, সুগারটাও কন্ট্রোলে নেই। যাদের কন্ট্রোল থাকে না সুগার প্রেশারে তাদের কিন্তু কোভিড-19 হলে কমপ্লিকেশানগুলি বেশি হয়। সুতরাং আমরা বলবো আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন সেই ডাক্তারবাবুকে দিয়ে আগে আপনি প্রেশারটাকে কন্ট্রোল করুন, সুগার কন্ট্রোল করুন, দরকার হলে যা যা ওষুধ উনি বলবেন সেগুলি ভালো করে খান, তার সঙ্গে সঙ্গে আপনি ভ্যাকসিনটা নিন। তাহলে কিন্তু আপনার আমার কোভিড-19 রিলেটেড যে প্রবলেমগুলি কমপ্লিকেশনগুলি সেগুলো আপনার হবে না। দুর্ভাগ্যজনকভাবে ডক্টর শাহ এখনো পর্যন্ত এডুকেশনাল সেক্টর কিন্তু ওপেন হয়নি, কিন্তু ধীরে ধীরে বাকি সমস্ত কিছু ওপেন হচ্ছে, আগামী দিনে সম্ভবত হয়ে যাবে, সেটা তো আমাদের অপেক্ষা। কিন্তু এই যে আজ থেকে যে 100 আসন নিয়ে মানে অ্যালাউ করা হলো সিনেমা হলগুলিতে মানে প্রেক্ষাগৃহগুলিতে, এইখানে যে মানুষ এবার যাবে ধীরে ধীরে তারা গ্যাদার হবে, এই সমস্যা এই মোমেন্টে কি করণীয় রয়েছে ফর সেলফ প্রোটেকশন? দেখুন, গ্যাদারিং শুধু আমার একটা সিনেমা হলে সেটা কিন্তু একটা বড় ব্যাপার না। এর আগে কিন্তু অনেক গ্যাদারিং হয়েছে, দেখেছি মাস্ক ছাড়াও দেখেছি অনেক বা হচ্ছেও সমাবেশ, আমাদের এখন হচ্ছেও সামনে এখনো ইলেকশন, পর্যন্ত ইলেকশনকে সমাবেশ। কেন্দ্র করে তাহলে হচ্ছে। কেন আমার এই হলটা কেন খোলা হবে না? সেক্ষেত্রে আমাদের যখন এটা অবশ্যই যারা এই হলে যারা আছে ওখানে ওরা ঠিকঠাক করিয়ে দেবে যে যখন এন্ট্রি নেবে তখন ভালো করে হাত স্যানিটাইজ করতে হবে, মাস্ক পরতে হবে, যদি এগুলি করা যায়। আর যদি সিট অ্যারেঞ্জমেন্টগুলি সেরকমভাবে করা হয় তাহলে অবশ্যই এই ভাইরাসটার এগেনস্টে আমরা প্রিভেন্টেশন নিতে পারবো আর একজনের থেকে আরেকজন এই ভাইরাসটা ছড়াবে না। আমাদের একটু অ্যালার্ট হওয়া সব থেকে বড় কথা হচ্ছে, এটাই হচ্ছে মূল বক্তব্য আমাদের, যে আমাদের সচেতন হতে হবে। সচেতন হলেই কিন্তু আমরা নর্মালি এই সমস্যা থেকে অনেকটা জুঝতে পারবো। এতটা সময় আমরা পেরিয়ে এসেছি, আর বাকি কিছুটা সময় অলরেডি ভ্যাকসিনেশন শুরু হয়ে গিয়েছে। এবং ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমি বলি যে ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের কিছু বাধা নিষেধ হয়তো যে মেডিকেশনের রয়েছে, সুগার বলুন বা হাইপারটেনশনের পেশেন্ট বলুন বা যারা যারা হাঁপানিতে ভুগছেন এই সমস্ত, তো তারা ওই মেডিকেশনের সঙ্গে কোনোভাবে কোনো ক্ল্যাশ করবে না তো? আমি আসবো একটা ফোন নিয়ে। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। নমস্কার, কে বলছেন? ডাক্তারবাবু, আমি দমদম থেকে মলি মিত্র বলছি। দমদম থেকে মলি মিত্র হ্যাঁ, দমদম বলুন। থেকে বলছি। আমি বলছি কি আমার আর আমার হাজবেন্ড পুজোর সময় আমরা না অত বুঝতে পারিনি, সেই যেমন করোনার সিমটম গুলো ছিল ওরকম আমাদের ছিল। হ্যাঁ, তা আমি থাকার পরে অ্যান্টিবডি টেস্ট করেছিলাম, তা সেখানে হচ্ছে যে আমার হাজবেন্ডের ছিল 3.85 আর আমার ছিল 7.47। হ্যাঁ বলুন। হ্যাঁ, এবার হচ্ছে যে আমরা কিভাবে এখন নিজেদেরকে ঠিক রাখবো বা কিভাবে চললে মানে আফটার করোনার যে উইকনেস বা টায়ার্ডনেস গুলো সেগুলো আমরা ঠিকঠাক কাটিয়ে উঠবো। কারণ তখন আমাদের মুখের টেস্ট চলে গেছিল আর দু একদিন একটু ব্রিদিং ট্রাভেল হয়েছিল, জ্বর খুব বেশি ছিল না। হ্যাঁ, তা আমরা কিভাবে চলবো এই যে আমাদের অ্যান্টিবডি টেস্টের পরে? আমি আর আমার হাজবেন্ড, ঠিক আছে, আমার 46 আর আমার হাজবেন্ডের 58। 40 or 58। আচ্ছা, আপনি শুনতে থাকুন। ঠিক আছে, ওকে আপনি ওকে, থ্যাংক ইউ।
আপনি তখন মানে ডিটেকশনটা করেননি, মানে ভাইরাসটা আছে কি না, তার পরিবর্তে আপনি কী করেছেন, সেরে যাওয়ার পরে একটা অ্যান্টিবডি টেস্টিং করেছেন। অবশ্যই সেখানে হয়তো অ্যান্টিবডি তৈরি হয়েছে আপনার বডিতে হালকা করে। এবার যেটা করতে হবে, ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে যদি আপনারা মনে করেন ভ্যাকসিনটা নিতে হবে, ভ্যাকসিন নিলে কিন্তু ইন ফিউচার আপনি এই কোভিড-19 রিলেটেড যে ইলনেসগুলি আছে তার সঙ্গে যে কমপ্লিকেশনগুলি আছে সেগুলো অনেকটাই কম হবে, আপনি ভালো থাকবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শ্রীরামপুর থেকে বলছি, প্রসেনজিৎ সোম। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার একটু জানার আছে ডাক্তারবাবুর কাছে যে এই জানুয়ারি মাসে কোভিড-19 হয়েছিল, তো সেই ক্ষেত্রে প্রেশারের ওষুধ খান উনি, আর ডাক্তার এমনি সব ঠিক আছে, প্রেশারটা কন্ট্রোলেই আছে, আর একটা ওই অ্যালার্জির ওষুধ খাচ্ছিল মন্টেগেল বলে, তো অ্যালার্জিটা যখন ওষুধটা বন্ধ করে একটু কাশি হয় আর কি, আর কিছু না। তো এখন সুস্থ উনি, আর কতদিন পরে ডাক্তারবাবু যেটা বলছেন 3 মাস পরে, ওটা কি মানে যেদিন ধরা পড়ে সেই ডেট থেকে 3 মাস পরে ভ্যাকসিনটা, ওনার 65 ইয়ার্স হয়ে গেছে আর কি বয়স। ঠিক আছে, 65 হয়ে গেছে ওনার বয়স। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি যবে শুনতে আপনার থাকুন। ডিটেক্ট হয়েছে তবে থেকে 8 থেকে 12 সপ্তাহ পরে মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে আপনি ভ্যাকসিনটা নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর যা সমস্ত ওষুধ চলছে না চলবে, প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। আর যদি অ্যালার্জি হয়ে থাকে আপনি ডাক্তার পরামর্শ নিয়ে, এখন অনেক অ্যালার্জি ওষুধ আছে যেগুলো অনেকদিন খাওয়া যায়, সেটাকে সুইচ ওভার করে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এই যে মেডিসিনের মধ্যে থাকা, মেডিসিন নেওয়া, ইনটেক করা, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা স্টেরয়েডের বিষয়ও দেখি, তো এইখানে ভ্যাকসিনে কোনো বৈরিতা থাকবে কি? এবার দেখুন, এই সমস্ত কিছু কিছু অনেক জায়গায় বলছে যে 2-1টা ওষুধ যেগুলি ব্লাড থিনার বলা হয়, যে সমস্ত ওষুধ খেলে আমাদের ব্লাডকে থিন করে, মানে হার্টের রোগীদের দেওয়া হয় ব্লাড থিনার, সেগুলি খেলে কিন্তু অনেক সময় বলছে ভ্যাকসিনটার একটা প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন। এটা ছাড়া আর কোনো আমার ওষুধের সঙ্গে কিন্তু এটা কিন্তু ক্রস করবে না, আর কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। সুতরাং তো আমরা তবুও ডাক্তারবাবু পরামর্শ নেব ভ্যাকসিনটা নেওয়ার আগে, যে এই ভ্যাকসিনটা আমার পক্ষে লাভ হবে কি হবে না, আর নিলে আমি কীভাবে নেব, কবে নেব। ব্লাড থিনার যেহেতু বলছেন, হার্টের পেশেন্ট অনেকেই আমরা ফোন পাচ্ছি, তারা ডেফিনেটলি কিছু কিছু ক্ষেত্রে তো নিশ্চয়ই নিচ্ছেন, তাহলে তাদের ক্ষেত্রে কি তাহলে একদম নৈব ভ্যাকসিন? হ্যাঁ, এবার সেটা হচ্ছে ডাক্তারবাবু যে পরামর্শ করে, সেটা হয়তো অন্য কোনো ব্লাড থিনার সুইচ ওভার করে যার সঙ্গে ইন্টারাকশন হয় না, বা ওটা কিছুদিন বন্ধ করে রাখলো, তারপরে এই ভ্যাকসিন নিয়ে আবার চালু করলো, এরকম একটা ব্যাপার, কোনো অসুবিধা হবে না এতে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি তাপ্তি মালিক বলছি, কোথা থেকে বলছেন? সামনা করতে বলুন। বলছি, আমার হচ্ছে লিভারের প্রবলেম, তুমি সামনা করতে না বলছি। বলছি আমার লিভারের প্রবলেম, পেটে জল জমে যায়, হ্যাঁ পেটে জল জমে, আর আমার টিভিতে শুনবেন না, ফোনে শুনুন। কানের প্রবলেম আছে, আমি কি ভ্যাকসিন নিতে পারবো? লিভারের প্রবলেম আছে, কানে প্রবলেম আছে, শুনতে অবশ্যই আপনি যে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিচ্ছেন, যিনি আপনার এই প্রবলেমগুলি দেখছেন, ডাক্তারবাবুকে পরামর্শ আপনি নিন, ফোন ছেড়ে দিন, শুনতে থাকুন। সে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে আপনি ভ্যাকসিনটা নিন। কারণ লিভারেও কিছু কিছু অসুখে আমরা বলি যে এই কোভিড-19 ইনফেকশন হয়তো আমার ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যায়, সেখান থেকে হয়তো কমপ্লিকেশন হতে পারে, সুতরাং নেওয়ার আগে ডাক্তারবাবু পরামর্শ নেবেন। একদমই তাই। আমরা অনেক ছেলেমেয়েদের দেখেছি, সেদিন একটা ফোন এসেছিল, খুব আমাদের সচেতন করার জায়গা বলবো, যারা মেন্টালি রিটার্ডেড অনেকেই রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেক আমরা দেখেছি মেডিসিন চলে। আপনি যদি পার্টিকুলার একটি ধারার মেডিসিন বলেছেন, কিন্তু সেক্ষেত্রেও তো আমরা দেখেছি যে মেন্টালি রিটার্ডেড বাচ্চা যারা থাকে বা মানুষ যারা থাকেন, তাদের কিছু মেডিকেশন চলে, সেই জায়গায় তারাও কি ভ্যাকসিন নিতে পারে? কারণ তাদেরকে নিয়ে যাওয়া এবং ভ্যাকসিনেশন করানোটাও একটা দায়িত্বশীলতার মধ্যে পড়ে। তাদের ক্ষেত্রে হচ্ছে সাধারণত বেশিরভাগ যারা এই সমস্ত নিউরো মেডিসিন যেগুলি ওষুধগুলি খায়, সাইকিয়াট্রিক ওষুধগুলি খায়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে তাদেরকে রাজি করানো একটা ব্যাপার। তারপর হচ্ছে ইঞ্জেকশনটা দেওয়ার সময় অনেক রিয়াকশান হওয়া, সে নিতে চাইবে না, এই সমস্তগুলো প্রবলেমগুলি চলে আসবে। সেক্ষেত্রে আমরা বলবো কাউন্সেলিং 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বাড়ির প্যারেন্টস, তাদের মা বাবার সঙ্গে কথা বলা, আর ডাক্তারবাবুর হেল্প, এই 3টে জিনিস যদি ঠিকঠাক করে করা হয়, তাহলে কিন্তু তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। কারণ ভ্যাকসিন কিন্তু বলা হয় সবার জন্যই প্রযোজ্য, কিন্তু একটা ব্যাপার হচ্ছে আমাদের এই ভ্যাকসিনেশনটা করে ইন ফিউচার এই প্যান্ডেমিকটা কমাতে হবে। এটাই হচ্ছে আমাদের গোল। সেটাকে কমাতে গেলে আমাকে ভ্যাকসিনেশন ইজ মাস্ট।
ডক্টর শাহ, যেমন একজন আমাদের ফোন করলেন সম্ভবত প্রসেনজিৎ বাবু শ্রীরামপুর থেকে, উনি সচেতনতার মানে একটা উদাহরণস্বরূপ ফোন করলেন যে কোভিড হয়ে গেছে ওনার পরিবারের সদস্যের এবং আবার ভ্যাকসিনেশন সে কীভাবে নেবে। কিন্তু এরকম অনেক চিন্তাভাবনা মানুষের রয়েছে, বা আমাদের কাছে এরকম কিছু মানুষের কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, তারা বলছেন যে একবার আমার করোনা হয়েছে, সুতরাং ভ্যাকসিনের আদৌ কোনো সাইড এফেক্ট হয় কি হয় না সেই রিস্কে যাবো না, ভ্যাকসিন নেবো না। না, এই এটা চিন্তাভাবনা কতটা সমীচীন? এটা একদমই না, কারণ এমন অনেক ইনফেকশন আছে যাদের এগেনস্ট আমি ভ্যাকসিন নিয়েছি, তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিন্তু ইনফেকশন হয়ে গেছে। এইমাত্র বললাম আমি টিবির ভ্যাকসিন নিয়েছি, বড়বেলা টিবি হয়ে গেল। আমি পক্সের ভ্যাকসিন নিয়েছি, পরবর্তীকালে পক্স হয়ে গেল। ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল। সুতরাং কোনো ভ্যাকসিন কিন্তু 100% প্রোটেকশন দেবে না আপনার ইনফেকশনটা হওয়ার জন্য। কিন্তু ভ্যাকসিন কি দেবে প্রোটেকশনটা? আমার এই ইনফেকশন রিলেটেড যে কমপ্লিকেশানগুলি সেগুলি কমাবে। সুতরাং সেটাকে যদি আপনি বাঁচাতে চান, মানে কমপ্লিকেশানগুলি বাঁচাতে চান, তাহলে কিন্তু আপনাকে ভ্যাকসিনটা নিতেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, একটু জোরে বলুন, কে বলছেন? আমি ডলি বিশ্বাস বলছি কৃষ্ণনগর থেকে। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে? বলছি আমার ছেলে 30 বছর বয়স, হচ্ছে ওর ছোটবেলায় দাঁতে খুব প্রবলেম ছিল। এবার সেপ্টন একটা ওষুধ খেত, সেপ্টনে খুব অ্যালার্জি হতো। তা ও কি ভ্যাকসিনটা নিতে পারবে? ওষুধ থেকে শুনতে সেপ্টেম, থাকুন। ঠিক আছে, ওষুধটা খেতে সেপ্টেম কোনো অসুবিধা নেই। তার জন্য ওনাকে দেওয়া হয়েছিল, উনি ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা নিয়ে নিন। ওটাতে অ্যালার্জি মানে আপনার ভ্যাকসিনে কোনো অ্যালার্জির ব্যাপার নয়। ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা আপনি নিয়ে নিন, কোনো অসুবিধা হবে না। কিছু ক্ষেত্রে আমরা পরামর্শ বারবার করে, যেটা ডক্টর সাহা বলছেন যে যখনই সিদ্ধান্ত নেবেন তখন নিজেরা না নিয়ে একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়াটা খুব দরকার। কারণ বারবার করে উনি একটি কথা বলছেন যে ভ্যাকসিন নেওয়াটা খুব জরুরি, এবং নিলে আমরা অনেকটা সেফ থাকবো। এবং এটাও নয় যে ডক্টর সাহা যেটা আপনি বলছেন যে এটা একেবারে আমাদের ভ্যাকসিন নেওয়া মানে আমরা ফুললি প্রোটেক্ট হয়ে গেলাম। কারণ নিউ স্ট্রেন যেটা করোনার রয়েছে সেখানে কিন্তু অন্যান্য কিছু সিমটম আমরা দেখতে পাচ্ছি। এতদিন ধরে কোভিডের যা সিমটম ছিল ও চেঞ্জ করতে 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 গিয়েছে, এখন যেটা স্ট্রেন আসছে তার কিন্তু একটা অন্য ধারা। এবং যদিও বলা হচ্ছে এই যে ভ্যাকসিন সেটা নাকি কিছু ক্ষেত্রে কিন্তু কাজ করতে পারে, তবুও আমাদের নিজস্ব যে কিছুটা সচেতনতা সেটা কি রাখা উচিত? দেখুন, এখন এই যে ভ্যাকসিনটা কোভিশিল্ডটা আছে সেটা কিন্তু তৈরি হয়েছে ওই স্পাইক প্রোটিনটা আমার অ্যাডেনোভাইরাস ভেক্টরে ঢুকিয়ে দিয়ে ভ্যাকসিনটা তৈরি করা হয়েছে। আর যে সমস্ত মিউটেশনগুলি হচ্ছে সব স্পাইক প্রোটিনে হচ্ছে। সুতরাং আমরা আশাবাদী যে এই যে কোভিশিল্ডটা আছে, বিভিন্ন রকমের যে স্পাইক প্রোটিনের চেঞ্জটা হচ্ছে, এই ভ্যাকসিনটা একমাত্র যেটা কিনা কিন্তু আপনার এই সমস্ত মিউটেশনে কিন্তু ভালো করে কাজ করবে। আর যত রকম মিউটেশন হোক না কেন, এই যে নতুন যে মিউটেশনটা এসেছিলো সেটা কিন্তু অতটা প্রভাব ফেলতে পারেনি আমাদের এই রাজ্যে। এখনও কিন্তু এত আমি শুনতে পাচ্ছি না যে এ মারা গেল, ও মারা গেল, যেটা কিনা আমাদের আগেকার জুন জুলাইয়ের অবস্থায় এত পজিটিভ হয়েছিল কেস। এখন আমরা আমাদের জাস্ট দেখতে পাচ্ছি, আমরা পর্যবেক্ষণ করছি সুস্থতার হার বাড়ছে, প্রতিদিন আমাদের কেস পজিটিভিটি অনেক কমছে, টেস্টিংও হচ্ছে। সুতরাং আমরা এটাই বলতে পারবো যে আমরা যদি এই 8 থেকে 9 মাস বা 1 বছরের মধ্যে আরও যদি সচেতন হই, ভ্যাকসিন নেওয়ার পরেও আমরা মাস্ক ইউজ করব, আমরা স্যানিটাইজার ইউজ করবো, যদি করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভাইরাসটা আরও আমাদের এখান থেকে রাজ্য বা দেশ থেকে দূর হবে তাড়াতাড়ি। কিন্তু ভ্যাকসিন না মানেই শুধু একটা নয় যে আমি পরবর্তীকালে আমি স্যানিটাইজার ইউজ করবো না, মাস্ক পরবো না। সুতরাং আমাদের এই দুটো একসঙ্গে মিলে চলতে হবে, তাহলে কিন্তু ভাইরাসটা আমাদের এখান থেকে প্যান্ডেমিকটা আমরা ফ্রি হতে পারবো। হ্যালো, হ্যাঁ যাই হোক, আপনারা ফোন করতে থাকুন আমাদের নাম্বার 6292242339 এবং 340 এই নাম্বারে। প্রোটেকশনের ক্ষেত্রে বলি যে ধীরে ধীরে যেহেতু স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে বা আগামী দিনেও যাবে, কারণ সামনে নির্বাচনের মধ্যেই, আজকে যেমন কোভিডের মধ্যে বাজেট অধিবেশন হলো দীর্ঘ সময় অপেক্ষার পরে, আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। তবু কিছু মানুষের চিন্তাভাবনা হচ্ছে যে একটা পরিবার যদি ভ্যাকসিন নেয় তার ক্ষেত্রে বাকি যদি আর দুটো পরিবার না নেয়, তারা কি এর মাধ্যম দিয়ে প্রোটেক্টেড থাকতে পারে? তার মধ্যে দিয়ে কি পাড়াও প্রোটেক্টেড থাকতে পারে? পাড়াতে যতজন রয়েছে তার মধ্যে যদি 50% নেয় বা 50% নিল না। আসবো। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বিশ্বজিৎ রায় কালনা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমার হার্টের স্টেন বসেছিল বেশ কিছুদিন আগে। আমি ইকোস্প্রিন গোল্ডটা খাই 20, হ্যাঁ, এর সঙ্গে সুগারেরও খাই। তা আমি কি এই ভ্যাকসিনটা নিতে পারবো? ঠিক আছে, শুনতে থাকুন। কোনো অসুবিধা নেই। আপনি একটু ডাক্তারের পরামর্শ নিন, যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন। আমরা এর আগেই বলেছি
যে অনেক ক্ষেত্রে ব্লাড থিনারদের বলছে অনেক সময় না নিতে, কিন্তু সেটা এখন যে ডাক্তারবাবু আপনাকে দেখছেন তার পরামর্শ নিন, পরামর্শ নিয়ে ভ্যাকসিন দিন। কারণ কোভিশিল্ড এরপরে আসছে কোভ্যাক্সিন এটা বেশি দেখতে পাওয়া যায় আমার ইন্টারাকশানগুলি বেশিরভাগ, কিন্তু কোভিশিল্ড কিন্তু আমাদের অনেকটাই সেফ, কিন্তু কোভ্যাক্সিনের যে প্রবলেমগুলি হয় সেগুলি আমি যেগুলি বললাম, আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা দিন, কোনো অসুবিধা হবে না। যেটা বলছিলাম একটু আগে ডক্টর শাহ, এই যে মানুষের মধ্যে একটা মানে ধারণা এসছে যে 50% লোক ভ্যাকসিন নিল, 50% নিল না, তো এর পজিটিভিটি বোধ এর মধ্যে যেতে পারে না, এটা অবশ্যই একদমই হবে না, কারণ এটা ইনজেক্টেবল ভ্যাকসিন। যেটা আমরা দেখতে পেয়েছি পোলিওর ক্ষেত্রে, এটা হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন খাওয়ানোর পরে বহু বাচ্চা ওই একটা কমিউনিটির মধ্যে সেটা ওরা ইমিউন হয়ে গেছিলো পোলিওর ক্ষেত্রে, সেটাকে হার্ড ইমিউনিটি বলে। কিন্তু এই হার্ড ইমিউনিটি কখনোই ইনজেক্টেবল ভ্যাকসিন দেওয়া হয় না। সুতরাং আমরা বলবো যদি ইনজেকশন মানে সেলফ প্রোটেকশন, আমরা যত নাম্বারে বাড়াতে পারবো পপুলেশনকে আমরা ইনজেকশন দিয়ে, তত কিন্তু সে সেলফ প্রোটেকশন পাচ্ছে। এটা কিন্তু একজনের থেকে একজন ছড়াবে না। কিন্তু হ্যাঁ, একটা জিনিস ব্যাপার হচ্ছে, ধরুন কেউ নিরো না, সে যদি কোভিড-19 আক্রান্ত হয়, সে কিন্তু যদি ইনজেক্টেবল বা যারা আগে ভ্যাকসিন নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছড়াতে পারে। সেটার ক্ষেত্রে আমরা বলবো এদেরকে আটকানোর জন্য প্রত্যেকটা পপুলেশনকে আমাদের ভ্যাকসিন নিতে হবে। তার মানে সে যদি ভ্যাকসিনেশন তার হয়ে থাকে, তার মানে সে তাতেও প্রোটেক্টেড হলো না, কারণ যে অলরেডি কোভিড আক্রান্ত সে নিল না বলে তার মাধ্যমে একদম হতে পারে, সেটা চান্স থেকে যাচ্ছে, রিস্ক ফ্যাক্টর থেকে যেতে পারে। অবশ্যই এটা আমাদের কিন্তু জানার জায়গাটা থাকা ভালো ছিল। আজকে এই আলোচনাটার মাধ্যম দিয়ে উঠে এলো, আমরা কিন্তু অনেকেই জায়গাটা অন্ধকার ছিলাম যে আমি নিলাম না, আমার পাশের মানুষটা নিল, কি তার পাশের মানুষটা নিল না, তার পাশের মানুষটা নিল, আমরা সেফ হয়ে গেলাম, সেফ জোনে চলে গেলাম, তা কিন্তু নয়। সুতরাং এখান থেকে আমাদের বেরিয়ে আসাটা সব থেকে জরুরি। ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রেও আমার একই প্রশ্ন থাকবে ডক্টর শাহ, যে তারা এমনিতেই ইমিউন পাওয়ার তাদের একেবারেই কম থাকে, তো সেক্ষেত্রে তাদের এই ভ্যাকসিনেশনটা কতটা জরুরি হতে পারে? অবশ্যই ক্যান্সারের পেশেন্ট তারা এমনিতেই তাদের ইমিউন সাপ্রেশন, তার সঙ্গে সঙ্গে অনেক ওষুধও খায়, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে দেওয়া দরকার। এবং অবশ্যই তাদেরকে এই কোভিড-19 রিলেটেড যে কমপ্লিকেশানগুলি সেগুলিকে আমাকে ওভারকাম করার জন্যই এই ভ্যাকসিনটা দেওয়া দরকার। যাতে, কারণ আমরা কখন দেবো না, এই ক্যান্সার পেশেন্টের যাদের লাইভ ভ্যাকসিন তাদেরকে বলছি আমরা সেগুলি না দেওয়া, কিন্তু এই যে সমস্তগুলি কোভ্যাক্সিন বলুন বা কোভিশিল্ড, এগুলি লাইভ ভ্যাকসিন নয়, এগুলো হচ্ছে একটা ডিএনএ ভ্যাকসিন আর একটা হচ্ছে আমার প্লেন একটা আমাদের কিল্ড ভ্যাকসিন। সুতরাং এগুলো দিলে কিন্তু তার ভিতরে আমাদের কোভিড-19 কোনো রিলেটেড ইলনেস হবে না, সে কিন্তু প্রোটেক্টেড থাকবে এই ভাইরাসের এগেনস্ট ইনফেকশনে। ভ্যাকসিনেশনের পরে, ফার্স্ট ভ্যাকসিনেশনে আমজনতার মধ্যে যখন সেটা স্প্রেড হবে, ভ্যাকসিনেশনের পরে তারা কি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারে? এবার হচ্ছে ব্যাপারটা, হয়তো আর কিছুদিনের মধ্যে এটাও হয়তো আসবে যে ভ্যাকসিনেশন কার্ড দেখা, সেটা হয়তো অনেক জায়গাতেই এটা নিয়ম করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো কিন্তু অবশ্যই মাস্ট, যদি ভ্যাকসিনেশন কার্ড থাকে সে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে তাকে প্রোটেকশনগুলো নিতে হবে। ওই 3টে জিনিস বারবার বলে দেওয়া হচ্ছে, WHO যেগুলি করতে বলা হয়েছে সেগুলি করতে হবে। আর দেখুন এই মতো আপনি বলেন যে সাউথ ইন্ডিয়া যে ব্যাপারটা, কেরল, এখনও কিন্তু যারা যাচ্ছে ওখানে ওদেরকে কিন্তু এখনও আইসোলেশনে কিছুদিন কোয়ারেন্টাইনে রেখে দিচ্ছে। তাদের কিন্তু সঙ্গে সঙ্গে ধরুন কেউ হয়তো কোথাও ওখানে স্টাডি করতে গেল, পরের দিনে কিন্তু যাওয়ার পরের দিন নামার পরের দিনে সে কিন্তু ভর্তি হতে পারছে না, তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। থাকার পরে 7 থেকে 10 দিন পরে সে নানা রকমের ধরুন হাসপাতাল হোক বা আমার স্টাডিতে বা স্কুলে কলেজে হোক সে ভর্তি হতে পারছে। সেটা কিন্তু কেরল সরকার স্ট্রিক্ট করে দিয়েছে। আমার মনে হয় এই যে একটা স্টেপ যদি সরকার এগোয়, আর একটা স্টেপ আমাদেরও এগোনো দরকার, না হলে কিন্তু এই বিষয়টার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। হাজার একটা প্রশ্ন শুধু ভিড়ই করবে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, রাজকুমার চক্রবর্তী বলছি। ডাক্তারবাবুকে নমস্কার, আপনাকেও নমস্কার। কোথা থেকে বলছেন দাদা? আমার একটা সোনারপুর রাজপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। আমার একটাই প্রশ্ন হচ্ছে যে এই যে কোভ্যাক্সিন নেওয়ার পরে মানবদেহে এর স্থায়িত্বটা কতদিন? আচ্ছা, শুনতে থাকুন। এবার বলা হয় সাধারণত এখনও পর্যন্ত বলেছে যেটা, সেটা 2টো ডোজে নিতে হবে। একটা হচ্ছে যদি আজকে নেই, আরটা হচ্ছে আমাদের ওই মোটামুটি 4 to 6 weeks পর নিতে হবে। এবার হচ্ছে পরবর্তীকালে দেখতে হবে যে কীরকম, এবার তারপরে আবার ট্রায়াল চলবে যে কীরকম রেসপন্স পাওয়া যাচ্ছে। সাধারণত যে কোনো ভ্যাকসিনে বলা হয় যদি সে 2টো ডোজ না হয় তাদের ক্ষেত্রে বলা হয় 1 বছর, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় 5 বছর পর্যন্ত তার স্থায়িত্ব থাকে। সবই হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু ট্রায়াল চলছে
এক্সপেরিমেন্ট চলছে যে ইন ফিউচার এর এই থার্ড ডোজটা কবে দেওয়া হবে। কারণ যখন আমাদের হেপাটাইটিস বি ভ্যাকসিন এসেছিলো তখনও কিন্তু একই রকমের এরকমভাবে ট্রায়াল চলেছিল যে আজকে নিলে একটা 1 মাস পরে, একটা 6 মাস পরে, ঠিক তেমনিভাবে এরকমভাবে একটা হয়তো এরপরে যখন 2টো ডোজ দেওয়া হবে তারপরে একটা পরে আসবে একটা গাইডলাইন যে থার্ড ডোজটা কবে দেওয়া হবে বা আর কোনো ডোজ দেওয়া হবে নাকি বা এখানেই শেষ হলো নাকি। কিন্তু এখনও পর্যন্ত যেটা চলেছে গাইডলাইন সেটা হচ্ছে 2টো ডোজই সাফিসিয়েন্ট আমাদের দেহে বুস্টার, আমাদের দেহে ইমিউন রেসপন্স তৈরি করার জন্য। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেরই কিন্তু ভ্যাকসিনেশনের আওতায় আসাটাই অত্যন্ত জরুরি, যেটা বারবার করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন উঠে আসছে, হু থেকে আসছে, ডাক্তারবাবুরা বলছেন এবং তারা নিজেরাও কিন্তু প্রথমত যেহেতু কোভিডের ফার্স্ট লাইনে তারা তো নিজেরা নিচ্ছেন এবং সুস্থতার সঙ্গে তারা কিন্তু আমাদের এরকম হয়েছে অনুষ্ঠানও তারা করেছেন। তো সুতরাং চিন্তা ভাবনাটার স্তরটাকে আমাদের একটু হয়তো পাল্টাতে হবে ডক্টর শাহ। সেইটা পাল্টালে বোধহয় আমরা নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো করোনা সতর্কতার এই অনুষ্ঠানের সার্থকতার জায়গা থেকে। তবে আমি বলছি ইন ফিউচারের কথা, যে আস্তে আস্তে যে এই কোভিড ভ্যাকসিন চালু হয়েছে এবং আফটার ইলেকশন সম্ভবত স্কুল কলেজগুলো খুলতে পারে। স্কুলের ক্ষেত্রে যেহেতু বাচ্চাদের মানে কি বলতে পারি আমরা কন্ট্রোল করতে পারা যায় না, ছোট বাচ্চা, তো সেইখানে গার্জিয়ানদের ক্ষেত্রে কি মেজার নেওয়া উচিত, প্রোটেক্টিভ মেজার নেওয়া উচিত তাদেরকে পাঠানোর ক্ষেত্রে, বা সরকারের তরফ থেকেও বা কি করা উচিত আগামী দিনে? দেখুন, এখনও পর্যন্ত যে ভ্যাকসিনগুলি আছে সেগুলো কিন্তু আন্ডার 18 প্রযোজ্য নয়। তাই জন্যে তাদের রিস্ক থেকে যে বাচ্চারা যারা স্কুলে যাবে সেক্ষেত্রে বলবো যখনও পর্যন্ত তাদের জন্যে যে ভ্যাকসিন যদি যতক্ষণ না পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত যদি খুলে যায় স্কুল, সেই জন্য এখন স্কুল খোলা হচ্ছে না, যদি কোনোভাবে খুলে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলা হয়েছে সেভাবে মেনে চলে। অ্যাটলিস্ট মাস্ক পরে দেওয়া, তারপরে একটু বোঝানো বাচ্চাদের যে এর টিফিন ওকে না খাওয়া বা হাত ধুয়ে ভালো করে পরিষ্কার করা, সাফিসিয়েন্ট একটা একজনের থেকে আরেকজনের দূরত্ব বজায় রাখা, এগুলো যদি ঠিকঠাক করে করতে পারে তাহলে কিন্তু বাচ্চাদের মধ্যে ইনফেকশনের রেটটা অনেকটা কমবে। আগে যেটা দেখেছেন প্রথম মার্চ এপ্রিল মাসে অনেক বাচ্চাদের ক্ষেত্রে ইনফেকশন অনেক কম ছিল, কিন্তু পরবর্তীতে জুন জুলাই দেখলাম যে বাচ্চাদের আমাদের রেট ইনফেকশনটা বাড়লো। এখন এই যেহেতু আমাদের এখনও পর্যন্ত ভ্যাকসিন বাচ্চার জন্য আসেনি, এখনও পর্যন্ত স্কুলটা খোলা যাচ্ছে না, যেই আমাদের ভ্যাকসিনটা চলে আসবে। কারণ আমরা আগেও দেখেছি অনেক ভাইরাসের বা অনেক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ভ্যাকসিনগুলো দেখেছি কিছু কিছু ভ্যাকসিন শুধু 18 বছর বয়সের উপরে কাজ করে, কিছু 12 বছর বয়সের নিচে কাজ করে। সুতরাং আমাদের ওয়েট করতে হবে, আরও ভ্যাকসিন আসবে, সেগুলি প্রযোজ্য হবে বাচ্চাদের ক্ষেত্রে। আজকে বাজেট অধিবেশনে কিন্তু আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছেন যে আরও ভ্যাকসিন আসছে আগামী দিনে, এমনই একটা আমাদের আশার বাণী শোনানো হয়েছে। তবে হ্যাঁ, এমনও আলোচনা হচ্ছে যে ক্লাস 10 to 12 তাদের জন্য প্র্যাকটিক্যালের জন্য কিন্তু প্রতিষ্ঠান খোলা হতে পারে, যদিও এটা এখনও চিন্তাভাবনা স্তরে রয়েছে। এমন একটা এজ, সেই এজে তারা নিতেও পারছে না ভ্যাকসিন, কিন্তু তাদেরকে যেতে হবে তাদের আগামী এক্সামের জন্য। সুতরাং তারাও আবার বোঝার জায়গাতেও রয়েছে, সেখানেও তাদেরও অনেকটা প্রোটেকশনের, নিজেদেরকে প্রোটেক্ট করার কিন্তু জায়গা থেকে যাচ্ছে, যেটা বলছেন ডক্টর সাহা। আপনাদের বলি যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে যেমন আমরা বিভিন্নভাবে নানাবিধ প্রশ্ন যেগুলো আপনাদের তরফ থেকে আসে সেইগুলোকে এখানে একটা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি আমাদের যে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন তাদের মাধ্যম দিয়ে, এবং একটা বার্তা দেওয়া যে অ্যালার্ট হওয়া, সচেতন হওয়া, এগিয়ে যাওয়া সুস্থতার জন্য, এবং সুস্থতার ক্ষেত্রে কিন্তু কিছু বিধি মেনটেন করা। কারণ এখন আমরা ডক্টর সাহা কিন্তু আমরা এই শীতের মধ্যে যেহেতু শীত অতিরিক্ত পরিমাণে কিন্তু বেড়েছে এবং স্টে করছে, যদিও আমরা সুস্থতার হারও বাড়ছে দেখছি, কিন্তু তার সঙ্গে কিন্তু শীত স্টে করছে। অনেক বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের এমনি লাং ইনফেকশনের টেন্ডেন্সি থাকে, তাদের কি এই সময়টা আরও বেশি প্রোটেকশনে রাখা দরকার ভ্যাকসিনেশন যতক্ষণ না হচ্ছে? আরও সতর্ক হওয়া উচিত। আর এটি একটা ইনফরমেশন দেওয়া উচিত যে প্রত্যেকটা বাড়ি যাদের কিন্তু বয়স বেশি তাদেরকে ভ্যাকসিনেশন মাস্ট করতেই হবে। কারণ আমাদের এই সময়টা ঠান্ডার সময় ইনফ্লুয়েঞ্জা আর এই কোভিড-19 হতেই পারে। তার সঙ্গে তার পরিণতি কি, অবশ্যই কোভিড-19 হলে তো আমরা জানি বারে যে কমপ্লিকেশন হলে খুব প্রবলেম ট্যাকেল করা, হাসপাতালে ভর্তি হওয়া, এই সমস্তগুলো এড়াতে গেলে ভ্যাকসিনেশন মাস্ট। আর যদি না হয় তার প্রিভেনশন করার জন্য ডাক্তারবাবু যে সমস্ত ওষুধগুলি খেতে বলেছেন সেগুলো ঠিকঠাক করে যদি আপনি খান তাহলে কিন্তু এই যে শীতকালের সময় যাদের সিওপিডি বা হাঁপানি আছে তারা কিন্তু ভালো থাকবেন এই সময়টা।
এই মোমেন্টে যেহেতু ওয়েদার চেঞ্জে আমাদের একটা কাফ অ্যান্ড কোল্ডের টেন্ডেন্সি থাকে রুষা, এবং মানুষ এমনিতেই ভয় পাচ্ছে, এখন জ্বর শব্দটার সঙ্গে একটা কোভিডের অদ্ভুত ওতপ্রোত জড়িয়ে যাচ্ছে শব্দটা, ফলে মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন, তারা নিজেরা ঘরবন্দি করে নিচ্ছেন। তবু এই প্রশ্নটার ক্ষেত্রে আমি এই জন্য বলছি যে যাদের নর্মাল ফিভারই হয়েছে তারাও কি 14 দিন আইসোলেশন এখন চলে যাবেন যতক্ষণ না আমাদের স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আমরা ফিরছি বা আমাদের ভ্যাকসিনেশন হচ্ছে? না, এখনও তো আমাদের ভাইরাসটা তো এখনও যায়নি, সুতরাং যদি জ্বর থাকে অবশ্যই এখনও পর্যন্ত আমাদের বহু সরকারি হাসপাতালে ফিভার ক্লিনিক আছে, জ্বরের ক্লিনিক আছে, বা অনেক জেনারেল ফিজিশিয়ান আছে যারা কিনা জ্বরের পেশেন্ট দেখছে, তাদেরকে পরামর্শ নেওয়া উচিত। পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত। যদি দরকার হয় তাদেরকে ডাক্তারই বলে দেবেন যে আপনি ওই কোভিড-19 টেস্টটা করুন, তাহলে কিন্তু আমার বেরিয়ে আসবে টেস্টটা পজিটিভ কি নেগেটিভ, সেই অনুযায়ী তারপরে ট্রিটমেন্ট হবে। সুতরাং আগে থেকে আমি 14 দিন বাড়িতে বসে থাকলাম, ডাক্তারকে দেখালাম না, এগুলো করে লাভ নেই কোনো। ডাক্তারকে দেখান, ডাক্তারই বলে দেবেন আপনার নেক্সট, হি ইজ দ্য বেস্ট গাইড ফর ইউর ট্রিটমেন্ট। একদমই তাই, এবং ঘরে থেকে সুস্থ থাকাটা একটা বড় জিনিস আমার মনে হয় অটোসা, এবং ঘরে মানুষ থাকছেন এবং আপনাদের পরামর্শ মেনে দীর্ঘ মাস ধরে কিন্তু তারা অনেকেই এমন সিভিয়ার যারা হননি তারা ঘরে থেকেই নিজেদেরকে সুস্থ করেছেন। তবু বলবো যে আমাদের একটা দলগত সমষ্টিগত জায়গা থেকে যায় যেখান থেকে কোভিড ছড়ানোর একটা টেন্ডেন্সি থাকছে। আমরা এখনও বুঝতে পারছি না যে নিউজ ট্রেনে, যদিও আমাদের মধ্যে এখানে প্রবেশ করে গিয়েছে নিউজ ট্রেনে, এবং 18 থেকে 20 জন সম্ভবত তারা কিন্তু নিজেদেরকে লুকিয়ে রেখেছেন যে তারা নিউজ ট্রেনে আক্রান্ত বলে। তো এইটা কতটা সমীচীন এবং এখান থেকে কতটা তাদের বার করে আনাটা দরকার সাইকোলজিক্যালি সাপোর্ট দিয়ে? অবশ্যই, কারণ এই নিউজ ট্রেনটাকে আর বাড়তে দেওয়া যাবে না, কারণ মানুষ একটা স্ট্রেনেই এত কাহিল হয়ে পড়েছে, এত 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 ইনফেক্টেড হয়েছে, এত ডেথ হয়েছে। এরপরে যদি আরও যদি স্ট্রেনটা যদি মিউটেশন করে, এটা হচ্ছে 1 নম্বর 18 থেকে 20 জন আছে, তারপরে যদি আবার মিউটেশন করে তাহলে আরও গণ্ডগোল হয়ে যাবে। সুতরাং আমরা আজ চাই না যে সেকেন্ড স্পাইক উঠুক। সেকেন্ড স্পাইক যদি আপনাকে আটকাতে হয়, ভ্যাকসিনেশন ইজ মাস্ট। যদি ভ্যাকসিনেশন আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনার সেকেন্ড স্পাইকটা থেকে আর উঠবে না। অন্যান্য দেশের যেগুলি অনেক প্রবলেম হয়েছে, আমাদের দেশে কিন্তু অনেকটা এখনও পর্যন্ত সেফ আছে, ভ্যাকসিন চলে এসছে, ভ্যাকসিনটা নিতে হবে। পরবর্তীকালে আবার দুর্দশার দিনটা যদি না দেখতে চান অবশ্যই আপনি ভ্যাকসিনটা নিন। ভ্যাকসিনেশনের পরে আপনি যেটা বলছিলেন চিকিৎসকের পরামর্শ নেওয়াটা খুব দরকার, খুব জরুরি, কারণ একটা অবজারভেশনের পিরিয়ড বলছে। এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ, কারণ ওইটুকু সময়ের মধ্যে যদি কোনো রকম নেগেটিভিটি দেখা যায় তাকে কি প্রোটেক্ট করা সম্ভব হবে? কারণ অলরেডি তো ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। অবশ্যই। এখন আমাদের কী হচ্ছে, ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, দেওয়ার পরে বলা হচ্ছে আপনি পাশের অবজারভেশন রুমে বসুন আধ ঘন্টা, কারণ ওই আধ ঘন্টার মধ্যে অ্যাকিউট কিছু অ্যানাফাইলাইসিস বা অ্যালার্জিগুলি যদি অ্যাকিউট থাকে সেটা ধরা পড়ার পরে আমাদের কিছু কিছু মেডিসিন আছে সেগুলি দিতে হয়। কারণ এখনও পর্যন্ত অনেকেরই কারোরই হয়নি বেশি, কিন্তু তবুও যেহেতু এটা নতুন একটা ভ্যাকসিন তৈরি মানে আমাদের মার্কেটে এসছে, তার রেসপন্সটা কীরকম হবে, সত্যি এখন অ্যাভারেজ হচ্ছে কি হচ্ছে না সেটা জানার জন্যই আমাদের অবজারভেশন রুমে রাখা হচ্ছে। এরকম যদি অবজারভেশন রুমে দেখতে পাওয়া যায় যে এই পেশেন্টের আমার শ্বাসকষ্ট শুরু হচ্ছে বা ইঞ্জেকশন সাইডে একটু চুলকাচ্ছে, তারপর পরবর্তীকালে দেখা যাচ্ছে ফেইন্ট হয়ে পড়লো, সেক্ষেত্রে তাড়াতাড়ি আমাদের পেশেন্টটাকে ট্রিটমেন্ট করতে হবে। নানা রকম ইঞ্জেকশন আছে, আমাদের অনেক রকম ম্যানুভার আছে যেগুলো দিয়ে পেশেন্টটাকে বাঁচানো সম্ভব। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি এই নানুর থেকে মমতাজ বলছি। কোথা থেকে বলছেন? নানুর থেকে বলুন। নানুর থেকে বলছি। হ্যাঁ বলুন। যে আমার ছেলের হাতের অপারেশন আছে, তো ওই জন্য ওর 12 লাখ পাউডার পেনিসিনটা চলে, ইঞ্জেকশন 21 দিন অন্তর অন্তর। হ্যাঁ, তা এই ভ্যাকসিন দিলে নেওয়া যাবে তাই বলি। বুঝেছি, অ্যাকুট রিউমেটিক ফিভার আছে, শুনতে থাকুন। তাই জন্য 21 দিন পর পেনিসিলিন ইঞ্জেকশন নিচ্ছেন। অবশ্যই দেখুন, অ্যাকুট রিউমেটিক ফিভারের একটা কমন কমপ্লিকেশন হচ্ছে হার্টের প্রবলেম হয়, হার্টের ভালভের প্রবলেম হয়। সেটাকে এড়ানোর জন্যই আপনাকে এই পেনিসিলিন ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে। যেহেতু হার্টের প্রবলেম করতে পারে, অবশ্যই তার কিন্তু এই ভ্যাকসিনটা নেওয়া উচিত। কারণ আমরা বলছি তারা কিন্তু তাদের এই যে কোমরবিড ইলনেস ওর আছে কোমরবিড ইলনেস, সেটা হচ্ছে পরবর্তীকালে হার্টের প্রবলেম হতে পারে। সুতরাং আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা দিয়ে দিন, তাহলে কিন্তু সেটা লাভপ্রদই হবে, খারাপ হবে না। আর যেটা বারবার করে পর্যবেক্ষণের কথা বলা হচ্ছে, এবং এই পর্যবেক্ষণের বিষয়টি তো পরে আসছে, আগে ভ্যাকসিন নেওয়াটা সব থেকে জরুরি আমার মনে হয়। নিজেদেরকে প্রিপেয়ার করাটা খুব জরুরি যে আমি ভ্যাকসিন নেব, এটা একটা পজিটিভিটি কাজ করে যে আমি ভ্যাকসিন নেব, এটাও বোধহয় আমাদের শরীরকে অনেকটা বেশি তৈরি করে। ডক্টর সাহেব আপনারা নিজেরা জানেন, পেশেন্টকে হ্যান্ডলিং করেন, যে একটা মানুষ যদি ভাবে যে ইয়েস আমি পজিটিভলি যাব, তাহলে বলে ডাক্তাররা নিজেরা একটা কথা বলেন যে রেসপন্স করছে।
একজন পেশেন্ট রেসপন্স করছে, দেন ভ্যাকসিনের ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব জরুরি। অবশ্যই এটা খুব জরুরি। আমরা অবজারভেশন রুমে 30 মিনিটসে কী হচ্ছে সেইটা না জেনে আমি আগে ভ্যাকসিনটা নেব। কারণ আমাদের এই অবজারভেশন রুমে কী হচ্ছে অনেকেরই কিছু কারোরই হয়নি, ধরুন 99% পেশেন্ট ভালো আছে, ওই 30 মিনিটে কিচ্ছু হয়নি। কখন হচ্ছে বাড়ি গিয়ে হয়তো কিছু কিছু পেশেন্টের হচ্ছে, তাও সবার নয়। জ্বর এটা বলেই গেছে সিরিজে হতেই পারে, কারণ অন্য ভ্যাকসিন না পরে যা হয় তাতে এটাই হচ্ছে, অন্য কোনো প্রবলেম হচ্ছে না। সুতরাং তাই বলবো যে ভ্যাকসিনেশনটা ইট ইজ মাস্ট করলে সবাই আমরা ভালো থাকবো। এই মানে একত্রিতভাবে আমরা এই ভাইরাসটাকে দেশ থেকে রাজ্য থেকে তাড়াতে পারবো। সুতরাং আমরা একটা এটাই কথা চাই। বলি ডক্টর সাহেব, এখনো কিন্তু এইটা মানে কোনো জায়গা থেকে সরকার বলুন কোথাও থেকেও কোনো প্রেশারাইজ কিন্তু করা হয়নি যে ভ্যাকসিন নিতেই হবে। না। এবার আমার প্রশ্ন এখানে যে কেন করা হলো না, কারণ এই যে ভয়টা তৈরি হচ্ছে, এই যে একটা চুজ করার ব্যাপার তৈরি হচ্ছে, যাই হোক নেবো কি নেবো না এই জায়গাটা তৈরি হচ্ছে, অবশ্যই। এই যে জায়গাটা করা হয়েছে যে না কোনো প্রেশারাইজেশন প্রেশার দেওয়া হচ্ছে না যে আপনি নেবেন কি নেবেন না, ইটস আপ টু ইউ, হ্যাঁ একদম। এইটা কতটা ঠিক হয়েছে? এটা কিন্তু প্রেশারাইজ করা হচ্ছে না, বলা হচ্ছে নিলে অবশ্যই ভালো, কারণ মানুষ অনেক সচেতন, মানুষ নিয়ে ভালো বোঝে যে ভ্যাকসিনটা আমার দরকার কি দরকার না। এই জন্যই বলা হচ্ছে এই ভ্যাকসিনটাকে যে একদম সরকারে বলা হবে যে আপনি নিতেই হবে, না নিলে এটা হবে না, এরকম ব্যাপার না, নিতে পারেন। কিন্তু মনে রাখতে হবে যে এই ভাইরাস এই ভ্যাকসিনটা নিলে আপনার এই কমপ্লিকেশানগুলি এই আপনার সুবিধাগুলি হতে পারে। সুতরাং এটাকে মানুষকে আবার সচেতন করে দেওয়া যে আপনি নেবেন কি নেবেন না সেটা আপনার উপরে। একদমই তাই, নেওয়ার ওপর জোর জুলুম নেই, কিন্তু নিলে আপনার ভালো, আর না নিলে কিন্তু কি কি সমস্যা হতে পারে সেটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে। আলটিমেটলি বিষয়টা হচ্ছে যে ভ্যাকসিন আমাদের সুস্থতার জন্য, কোভিড স্ট্রেন নিজে প্রথম স্ট্রেন থেকে আমাদের বের করে আনার জন্য, নতুন স্ট্রেন থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য, সুস্থ সচেতন করার জন্য। সুতরাং আজকের হাতে সময় নেই, অনেক অনেক ধন্যবাদ জানাবো শাহকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।